এদিকে গতকাল বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হতেই আজ সকাল থেকে দিকে দিকে প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীরা। আজ সকালে দেখা গেল বরানগরে বিজেপির প্রার্থী সজল ঘোষ তিনি প্রচারে নেমেছেন। প্রচারে বেরিয়ে খেললেন ক্রিকেট, ক্যারাম। আমরা রয়েছি বরানগরের ৫৫ তলায়, যে ছবি আমরা দেখাচ্ছি যে প্রচার শুরু করেছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। জনসংযোগ বাড়ানোর জন্য এলাকার যারা কচি কাঁচা তাদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে এই মুহূর্তে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। আচ্ছা, প্রার্থী বলছেন জনসংযোগ নয়, তিনি নিয়মিত পাড়াতে প্র্যাকটিস করেন। প্রথমে বরানগরের এখানে বজরংবলীর মন্দির এবং বজরংবলীর মন্দিরের পর সেখান থেকে সরাসরি এখানে শ্মশান কালী, সেখানে পুজো দিয়ে এই মুহূর্তে বরানগরের ৫৫ তলা এলাকায় কচি কাচাদের সঙ্গে ক্রিকেট খেলছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ১০০% জিতব। গতবার আমি কেমনভাবে হেরেছিলাম আপনাদের কাছে ব্যাখ্যা করতে হবে না। আশা করি সেই নির্বাচন ওরা করতেও পারবে না, আর আমিও করতে দেবো না। আমি মানে আমরা অলওয়েজ। গত ২০২৪-এর নির্বাচনে আমরা দেখলাম এখানে সিপিএম ক্যান্ডিডেট তন্ময় ভট্টাচার্য ছিলেন, এবারও সায়নদীপ মিত্র। আমি প্রত্যেকবার বলতাম যে আমাকে তৃণমূল হারাতে পারিনি, হারিয়েছিল সিপিএম। এবং সেটা পরবর্তীকালে ২ বছর বাদে হলো, সেটা তন্ময়দা, যিনি আমার বিরুদ্ধে আগেরবারে সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তিনি স্বীকার করেছেন। সায়নদীপ অত্যন্ত ভালো ছেলে, রাজনৈতিক ভবিষ্যৎ আছে, যুক্তিগ্রাহ্য কথা বলতে পারে। কিন্তু এখানে যারা ওকে দাঁড় করিয়েছে, যারা ওকে প্ল্যান্ট করিয়েছে, এখানে প্ল্যান্ট করার একটাই কারণ, সেটা হচ্ছে তৃণমূলকে জেতানো। আর আমি বুঝি, আমি সিপিএম কর্মীদের কাছে আবেদন করব যে যেখানে আমরা জিতব না সেখানে আমরা তৃণমূলকে হারাবো। একই কথা আপনারাও বলুন। তৃণমূল এখনো ক্যান্ডিডেট লিস্ট অ্যানাউন্সমেন্ট করেনি, সম্ভবত আজকেই করবে। ওরা বলছে যে বরানগরের এনার্জি সায়ন্তিকা ব্যানার্জি। এখন এনার্জি অ্যালার্জিতে পরিণত হবে কিনা সেটা আর কয়েকটা ঘন্টা বাদেই বোঝা যাবে, কয়েকদিন বাদেই বোঝা যাবে। ক্রিকেটের পর এবার ক্যারাম বোর্ডে এই মুহূর্তে বরানগরের ৫৫ তলায় প্রচার শুরু করেছেন সজল ঘোষ। এবং যে ছবি আমরা দেখছি যে এখানে প্রত্যেক বাড়িতে ডোর টু ডোর ক্যাম্পেইন চলছে। প্রথমে কচি কাচাদের সঙ্গে ক্রিকেট খেললেন, তারপর রীতিমতো এখানে ক্যারাম খেলা হচ্ছিল এবং সেখানে কচি কাচাদের সঙ্গে ক্যারাম খেলছেন। যাচ্ছে না গুটি একটাও। এ দেখো, যেটা আমরা দেখা, তৃণমূল আউট। এ হলো না গো, আউটটা এবার হবে, শিওর আউট। এটা কি প্রচারের কৌশল? এই দেখো আউট, তৃণমূল আউট। অর্থাৎ প্রথমে ক্রিকেট এবং তারপর ক্যারাম, এইভাবেই প্রচার শুরু করলেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ মিলবে 2 কিস্তিতে। গ্রুপ এ বি সি কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএ টাকা যাবে জিপিএফ অ্যাকাউন্টে। 2 বছর পরে টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা। গ্রুপ ডি কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএর টাকা জমা পড়বে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, বিজ্ঞপ্তি দিয়ে জানালো অর্থ দফতর। রবিবার ভোটের দিন ঘোষণার 55 মিনিট আগে সোশ্যাল মিডিয়ায় বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ দেওয়ার কথা জানিয়ে অর্থ দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি সামনে এলো। 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার ভিত্তিতে নোটিফিকেশন জারি করলো অর্থ দপ্তর। 2016 সালের জানুয়ারি মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত 4 বছরের বকেয়া ডিএ দেওয়া হবে 2টো কিস্তিতে। চলতি বছরের মার্চে প্রথম কিস্তি ও সেপ্টেম্বর মাসে দ্বিতীয় কিস্তি মিলবে। 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছে সেই কমিটির সঙ্গে রাজ্য সরকার আলোচনা করে ঠিক করবে বকেয়া ডিএ কবে কত কিস্তিতে দেওয়া হবে। পরবর্তীকালে সেই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আমরা জয়টাকে এই হিসেবে দেখছিলাম যে ওনার যে অহংকারের দুর্গ, সেই দুর্গটাকে আমরা চুরমার করতে পেরেছি। আমরা সেই দুর্গটাকে ভাঙতে পেরেছি, অহংকারটাকে ভাঙতে পেরেছি। আজকে উনি যে নোটিফিকেশন দিয়েছেন, 3টে নোটিফিকেশনই পড়েছি আমরা। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত এই যে পিরিয়ডটা, সেই যে পিরিয়ডটা সম্পর্কে সাইলেন্ট থেকেছেন এবং বলেছেন যে পরে করব। অর্থাৎ এখন যেটুকু আমার মনে হলো যে ললিপপ ধরিয়ে দিয়ে বললো যে আমাকে জিতিয়ে নিয়ে এসো, তারপরে আমি জিতে যাওয়ার পরে আবার দাঁতটা দেখাবো। সরকার সুপ্রিম কোর্টের যে অর্ডারটা পুরো ভায়োলেট করলো
এটা তো বলেনি। সুপ্রিম কোর্ট তো বলেছে ইমিডিয়েট এফেক্ট 25% দিয়ে, তারপরে ফার্স্ট ইনস্টলমেন্টটা বলেছিল 31শে মার্চের মধ্যে। আদার্স যে ইনস্টলমেন্টগুলোতে যদি সরকার দেয় সেটা পুরো সম্পূর্ণতা করতে হবে জুলাই 15, মানে জুলাই মাসের 15 তারিখের মধ্যে। এই যে অল্প কিছু দিয়ে তারা দেখে নিতে চাইছে যে তারা ক্ষমতায় আসতে পারে কিনা। রাজ্য সরকারি কর্মী এবং যারা 2008 সালের এপ্রিল মাস থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়কালে কাজ করেছেন এবং এখন অবসর নিয়েছেন, তারা সকলেই বকেয়া ডিএ পাবেন। গ্রুপ এ বি সি কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএর টাকা যাবে সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে। বকেয়া ডিএ জমা পড়ার 2 বছর পরে টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা। এর মধ্যে কেউ অবসর নিলে তিনি সেই সময় পুরো টাকা তুলতে পারবেন। গ্রুপ ডি কর্মীদের বকেয়া ডিএর টাকা জমা পড়বে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। পেনশনভোগীরাও বকেয়া ডিএর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অবশ্যই আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো, কারণ এই গভর্নমেন্ট অর্ডারের মধ্যে মুখ্যমন্ত্রী এখন গিমিক করছেন। এই গভর্নমেন্ট অর্ডারের মধ্যে স্পষ্ট বলা আছে সুপ্রিম কোর্টের রায় 5 ফেব্রুয়ারি 2026, যেটার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার দিতে বাধ্য হলো। এটাই আপনাদের বোঝাতে চাই, আদালতের লড়াই যেমন থাকবে ঠিক সেরকমই আপনাদের একতা, ঐক্য এটাও বজায় রাখতে হবে, তবেই জয় আসবে। আগামী দিনে আবার লড়াই হবে, সেই লড়াইয়ে আশা করব আপনারা সবাই এইভাবেই সংঘবদ্ধভাবে লড়াই করবেন। সুপ্রিম কোর্টের রায় ছিল বকেয়া ডিএর 25% টাকা সঙ্গে সঙ্গে মিটিয়ে দিতে হবে। বাকি 75% টাকা সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সঙ্গে রাজ্য সরকারকে আলোচনা করে সেই টাকা কবে কত ধাপে দেওয়া হবে সেটা ঠিক করতে হবে। তার মধ্যে প্রথম কিস্তি দিয়ে দিতে হবে এই বছরের মার্চ মাসের মধ্যে। রাজ্য সরকারের জারি করা নোটিফিকেশনের সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের কিছুটা পার্থক্য রয়েছে। সূত্রের খবর, এ নিয়ে রাজ্য সরকারের ব্যাখ্যা, সুপ্রিম কোর্টের রায়ের স্পিরিট সেটাকে ধরে এই বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই রায় সম্পূর্ণ কার্যকর করার জন্য যে পরিমাণ হিসেব করতে হবে এবং যে পরিমাণ টাকা প্রয়োজন সেই নিয়ে একাধিক জটিলতা রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও প্রথমে বকেয়া ডিএ দেওয়া নিয়ে টালবাহানা করছিল রাজ্য সরকার। নির্দেশ কার্যকর করার সময় চেয়ে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার। তার মধ্যেই রবিবার ভোট ঘোষণার আগে বকেয়া ডিএ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ। বিজেপির প্রার্থী তালিকায় এসআইআর এ বিবেচনাধীন মহিলা। বিবেচনাধীনে নাম আউশ গ্রামের বাসিন্দা কলিতা মাঝিকে প্রার্থী করল বিজেপি। কলিতা মাঝিকে আউশ গ্রাম বিধানসভার প্রার্থী করেছে বিজেপি। 2021 সালেও আউশ গ্রামে ভোটে দাঁড়িয়েছিলেন কলিতা মাঝি। কমিশনের আধিকারিকরা বলেছেন কোনো অসুবিধা নেই, সমস্ত নথি জমা দিয়েছি, দাবি বিজেপি প্রার্থীর। কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলে, এটা তার প্রমাণ। পাল্টা কটাক্ষ তৃণমূলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।